তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে 12 জনের মৃত্যু, উপকূলে ঝড় বৃষ্টি, ভেঙে গেছে বাঁধ, কালও থাকতে পারে রিমালের প্রভাব। ঘূর্ণিঝড়ে 19 জেলায় ক্ষতিগ্রস্ত 37.5 লাখ মানুষ, জানালেন প্রতিমন্ত্রী। 45 জেলায় মোবাইল সংযোগে বিভ্রাট। অতিবৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের শঙ্কা, নানা উদ্বেগের পরও সরেননি ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন জেলায় বৃষ্টি, দমকা হাওয়া, ভোগান্তিতে মানুষ, কালো বৃষ্টির পূর্বাভাস। এতক্ষণ আপনাদের শিরোনাম বলছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। অতি প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থল গভীর নিম্নচাপ আকারে দুর্বল হয়ে সোমবার বাংলাদেশ পার হলেও উপকূলে রেখে গেছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। আর দুর্বল হওয়ার পরও বহু সময় ধরে চলে এর তাণ্ডব। গতিবেগের ওঠানামাও ছিল বড় ব্যবধানে, ফলে এসব নিয়ে নানা মহলে চলছে আলোচনা সমালোচনা। এত বড় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির যে আশঙ্কা ছিল, আদতে সেটি না হওয়ায় স্বস্তি পেয়েছে উপকূলের মানুষ, বলছেন আবহাওয়া বিশ্লেষকেরা। গত কয়েক দশকে বাংলাদেশে ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে অন্যতম সিডর আয়লা। কিন্তু সেসব ঘূর্ণিঝড় যতটা সময় ধরে উপকূলে তাণ্ডব চালায়, তার চেয়ে বেশি সময় ধরে চলে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। রোববার সন্ধ্যায় উপকূলে আশ্রয় পড়ার পর 13 ঘন্টা ধরে ব্যাপক শক্তি নিয়ে চলে ধ্বংসযজ্ঞ। ফুঁসে ওঠা নদীর পানিতে প্লাবিত হয় জনপদ। সোমবার সকালে দুর্বল হওয়ার পরেও এর প্রভাব উপকূলীয় এলাকায়। বাঁধে ভাঙন, জলোচ্ছ্বাসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন জেলায়। ঘূর্ণিঝড় রিমালের আচরণ ছিল অন্য ঝড়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এটি দুর্বল হয়ে সোমবার ভোর 6টায় প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে এবং পরে স্থল গভীর নিম্নচাপে রূপ নেয়। কিন্তু তারপরও দিনভর ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চলে দেশ জুড়েই। সকাল 6টার আগেই পুরো অংশ স্থলভাগে চলে আসছে। তখন সকালে ছিল এটা সাইক্লোন হিসেবে, এখন এটা আরও দুর্বল হয়ে আপনার স্থল গভীর নিম্নচাপ হয়েছে। এটা পর্যায়ক্রমে বৃষ্টি দিবে আর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে যাবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় 111 কিলোমিটার। বিভিন্ন সময় ওঠানামা করে বাতাসের গতিবেগ। বিগত ঘূর্ণিঝড়গুলোর ক্ষেত্রে এমনটি দেখা যায়নি। 11:30টায় রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30টায় 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30টায়, সন্ধ্যা 7:30টায় 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। ঘূর্ণিঝড় কেটে গেলেও এর প্রভাবে সারা দেশে মঙ্গলবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাতাসের গতিবেগ কম হওয়ায় এটি উপকূল পার হতে সময় নেয়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড়ের বিষয়ে জানাতে পটুয়াখালীর খেপুপাড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, সবচেয়ে বেশি আসলে তাণ্ডব চালিয়েছে খেপুপাড়ার উপর দিয়ে যখন ঘূর্ণিঝড়টি অতিবাহিত হয়েছে। জানতে চাই যে এর পরে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পরে কি প্রভাব, কতটুকু ক্ষতি হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি দেখেছেন আপনি স্বচক্ষে? আমরা আসলে বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম। নীলগঞ্জ ইউনিয়নের তাহিরপুর, লস্করপুর, দৌলতপুর সহ হাজিপাড়া সহ বেশ কিছু গ্রামে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে কারো ঘরের টিনের চালা উড়ে গিয়েছে, ফসলের যে মাছের ঘের ছিল সে মাছ ভেসে গিয়েছে পুকুর থেকে, এবং এর বাইরে বেশ কয়েকটি ঘরে দেখেছি আমরা ঘরের উপর বড় বড় গাছ পড়েছে। সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে যে হাজিপাড়া থেকে কলাপাড়া পর্যন্ত 26 কিলোমিটার আন্ধার মানিকের পাশ ধরে তীর ধরে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়েই মূলত গইয়াতলা নামক স্থান থেকে সেই বেড়িবাঁধ ভেঙে সেখানে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং এই গ্রামগুলোর সব মানুষই আছে পানিবন্দী।
এর বাইরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। পাশাপাশি কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আপনি জানেন যে গেল 48 ঘন্টারও কম বেশি সময় ধরে এই এলাকাটি এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বেশ কিছু মোবাইল অপারেটর তাদের যে নেটওয়ার্কিং কার্যক্রম সেটি আসলে দুর্বল হয়ে পড়েছে এবং এর বাইরে যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন পাশাপাশি মোবাইলও আসলে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনি জানেন পটুয়াখালীতে রাঙাবালি একটি দুর্গম এলাকা, এর বাইরে আমরা যেই খাপড়াভাঙা নদীর কথা বললাম, তারপরে আন্ধারমানিক নদীর কথা বললাম, সোনাতলা নদীর কথা বললাম, সেই নদীগুলোর পানি স্বাভাবিক সময়ের চেয়ে 5 থেকে 7 ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গ্রামবাসীরা যেটি বলছেন যে জোয়ারেও আসলে পানির চাপ কিংবা পানি এত উচ্চতায় প্রবাহিত হয় না, যেটি এই ঘূর্ণিঝড়ের কারণে সেটি প্রবাহিত হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে পাশে বিশেষ করে নদীর তীরবর্তী যাদের বসতবাড়ি তারা ওখানকার মুজিব কিল্লা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন, যার কারণেই মূলত আসলে প্রাণহানির যে ঘটনাটি কিংবা ক্ষয়ক্ষতির করে মানুষের প্রাণহানি কম হয়েছে। এখন পর্যন্ত পটুয়াখালীতে আমরা 3 জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে বাকি আসলে মোবাইল সচল হলে বিদ্যুৎ সংযোগ যদি পুনরায় স্থাপন করা হয় সেক্ষেত্রে হয়তো বা কোথায় কি ঘটেছে কি বিষয় জানতে চাই। আপনি যে বেড়ি বাঁধটির কথা বলছিলেন যেটি ভেঙে গিয়েছে, এর ফলে আসলে কি পরিমাণ মানুষ পানিবন্দী হয়েছে? কোনো রকম সরকারি সহযোগিতা কি তারা পাচ্ছেন? ত্রাণ তৎপরতা কোনো ধরনের কার্যক্রম কি আপনি দেখেছেন? দেখুন, একটা ইউনিয়নের কথা যদি আমরা বলি তাহলে নীলগঞ্জের সে এলাকার লস্করপুর, হাজিপাড়া, তাহেরপুর সহ অন্তত 5টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এরকম চিত্র আমরা সচক্ষে দেখেছি। এর বাইরে এই উপজেলার মৃজাগঞ্জ রয়েছে এই জেলার, আর সেখানেও বেশ কয়েকটি গ্রাম শ্রীমন্ত নদী, পায়রা নদী উপচে আসলে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং সেই পানি এখনো শুকিয়ে অর্থাৎ নিচে বা সেই পানি এখনো নামেনি, সেই এলাকার মানুষও পানিবন্দী হচ্ছে। তো আমরা দুপুর নাগাদ যখন গিয়েছি বিভিন্ন জায়গায় তখন দেখেছি তাদের দুপুরের খাবার অর্থাৎ দুপুরের রান্না অনেক বাসায় হয়নি শুধুমাত্র এই ঝড়ের কারণে। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য। ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলের জেলাগুলোর বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন 1,27 লাখ মানুষ। ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকায় 45 জেলায় 8,500 মোবাইল টাওয়ার বন্ধ রয়েছে। এতে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। লক্ষ্মীপুরে রোববার মধ্যরাত থেকে জেলার কোথাও বিদ্যুৎ নেই। বিদ্যুৎ কখন স্বাভাবিক হবে তা বলতে পারছে না বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। এদিকে লক্ষ্মীপুর রামগতি সড়কে রাস্তার ওপর গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছ সরিয়ে সোমবার দুপুর নাগাদ যোগাযোগ স্বাভাবিক হয়। বাগেরহাটে রোববার বিকেল পর্যন্ত প্রায় 5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শরীয়তপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রায় 3,65,000 গ্রাহক বিচ্ছিন্ন রয়েছে। কারেন্ট চলে গেছে 11টার দিকে, সেই পরের থেকে কি হয়ে যাবে, তার বাইরে নামি নেই, পানি আসে একবারে সব ভাসাই লই। ঝড়টা থামলেই আমাদের লোকবল ফিল্ডে যাবেন এবং অতি দ্রুততার সাথে লাইন চালু করে আমাদের সম্মানিত গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। সম্পূর্ণ লাইন পরিদর্শন করে এর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। রোববার দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা। ঝালকাঠিতে কয়েকটি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছ সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। পটুয়াখালী ও পিরোজপুরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। আমার ঘর দুয়ারের মধ্যে ঢুকতে পারিনি, আমি গাছের লেগে সব ভাঙিয়ে চুরি আমার সব তুসনাস হয়ে গেছে ঘর দুয়ার। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সারা দেশে 45টি জেলায় প্রায় 8,500 মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে, যার ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। যে টাওয়ারগুলো ডাউন হয়ে গেছে ঘূর্ণিঝড়ের জন্য সেইগুলো পুনঃ আবার আপ করার জন্য বা ঠিক করার জন্য আমাদের প্রচেষ্টা চলতেছে। অপারেটরদের মাধ্যমে চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি আবার এটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যায়। এছাড়া বরিশাল, ভোলা, বরগুনা, মাদারীপুর সহ উপকূলীয় বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টির কারণে পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার দাবি করে এখনও কেউ আশ্রয় কেন্দ্রে যায়নি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে জোর করা হবে বলে জানিয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে।
এমন ভারী বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রামের লালখান বাজারে যে কোনো মুহূর্তে হতে পারে পাহাড় ধস, তাই স্থানীয়দের সরে যাওয়ার তাগাদা দেওয়া হচ্ছে। তবে প্রশাসনের নানা উদ্যোগের পরও ঝুঁকিপূর্ণ আবাস ছেড়ে যায়নি কেউ। তারা বলছেন আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমি স্কুলে যাইতে পারি না, আমার পোলা একটা লইয়া যায় না, বাবা বলা লইয়া যাইতে পারি না কোনো কেন, এই মেঘের বৃষ্টি ভিজে এনে তাই। স্থানীয়দের বারবার বুঝিয়েও আশ্রয় কেন্দ্রে যেতে রাজি করানো যাচ্ছে না বলে জানিয়েছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা। পাহাড়ের পাদদেশ থেকে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তারা যাতে সরে গিয়ে নিরাপদ আশ্রয় যায়। আমরা আশ্রয় কেন্দ্র খুলেছি, এখানে দুটি আশ্রয় কেন্দ্র আছে, লালখান বাজার শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়, সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে খাগড়াছড়ির সবুজবাগ, শালবাগান ও কলাবাগান সহ বিভিন্ন জায়গায় পাহাড় ধসের ঝুঁকিতে প্রায় ৩,৫০০ পরিবার। হালকা একটু বেশি বৃষ্টি হইলে পাহাড় ধস এটা প্রায় সময় হয়ে থাকে। সরকারের কাছে অনুরোধ বা প্রশাসনের কাছে অনুরোধ, যারা ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে আছে তাদেরকে একটা সেফ জায়গায় নেওয়ার জন্য। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া, ক্ষয়ক্ষতি কমানো এবং দুর্যোগ কবলিতদের সহায়তায় সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থানে নিয়ে যাওয়ার জন্য সতর্ক করছি এবং সচেতনতা সৃষ্টি করছি। আমাদের পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। রাঙ্গামাটি ও বান্দরবানেও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে বলা হচ্ছে। এরই মধ্যে রাঙ্গামাটির ২১টি সরকারি অফিস ও বিদ্যালয়কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছে ১৯ জেলায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭,৫৮,০৯৬ জন মানুষ। ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩৬,৫০০ ঘরবাড়ি। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭ জেলায় ১২ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা দেয় দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বাগেরহাটে ১০,০০০-এর বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আংশিক বিধ্বস্ত ৩৫,০০০-এর বেশি। খুলনার দাকপে বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। সোমবার সকাল হওয়ার পর নিজ উদ্যোগে মেরামত শুরু করেন স্থানীয়রা। নোয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নিঝুম দ্বীপ, চর ঘাসিয়া, ঢালচর সহ ৩ উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এই অল্প কিছুক্ষণের বাতাসের ভিতরে ব্যাগ উইলে চলে গেছে। জোয়ারের যে অবস্থা দেখতেছি, কালকে রাত্রে যে জোয়ার হয়েছে ওই জোয়ার পানি না নামতে এখন বর্তমানে দিনেরটা মারি দিব। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের কবলে পড়ে পটুয়াখালীর কুয়াকাটা। ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় কলাপাড়া ও রাঙাবালির বেড়িবাঁধ। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাতক্ষীরা, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর জেলায়ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার ১৬০টি উপজেলা ক্ষতিগ্রস্ত। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯৯২টি ঘরবাড়ি। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবারও রাজধানী সহ সারা দেশে বৃষ্টি থাকবে। ক্ষতিগ্রস্তদের জন্য ৬,৮৫,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কবলিতদের চিকিৎসা সেবায় ১,৪৭১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। রাস্তাঘাট এখনো বিভিন্ন জায়গায় গাছপালায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমাদের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকরা দিন রাত্রে কাজ করতেছে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয় কাজ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঢাকায় বৃষ্টি হচ্ছে দিনভর। এতে মিরপুর, যাত্রাবাড়ি, গ্রিন রোড সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। সবচেয়ে বেশি বিপাকে পড়ে চাকরিজীবী এবং শিক্ষার্থীরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মেট্রো রেলের সিগন্যালে ত্রুটি দেখা দেয়, চলাচল বন্ধ থাকে কয়েক ঘন্টা।
টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোডের প্রধান সড়কে পানি জমে যায়, রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যায় যানবাহন। বৃষ্টিতে ভিজেই অনেককে যেতে হয় কর্মস্থলে। মোহাম্মদপুর যাওয়ার সময় দেখি যে রাস্তার 2-4 জায়গায় ডাল ভেঙে পড়ছে। চরম দুর্ভোগে পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। স্কুল খোলা ও পরীক্ষা থাকার কারণে বৃষ্টি উপেক্ষা করেই যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। সবাই মিলে পরীক্ষা দিতে অনেক ভালো লাগে, তো পরীক্ষা তো মিস করা যায় না, নাম্বার থাকবে এর জন্য। রাজধানীবাসীর দুঃসময়ে সুযোগ নিতে দেখা যায় রিকশা ও অটোরিকশা চালকদের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশি ভাড়া আদায় করেন তারা। মানুষ লক্ষ লক্ষ দাঁড়ায় আছে রাস্তায়, কিন্তু গাড়ির সংখ্যা যে সে অনুপাতে হয় না। সাধারণ আমরা রিক্সাওয়ালা যা দিই তার সাথে আরো বেশি, আর সিএনজি এখান থেকে মোহাম্মদপুর যাওয়া সিএনজি ওরা 300 টাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে মেট্রো রেলের সিগন্যালের ত্রুটি দেখা দেয়। কয়েক ঘন্টা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের। আবহাওয়া অফিস বলছে 12 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 143 মিলিমিটার। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে। মঙ্গলবার কালকে পরশুদিন একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট। ঝড়ের কারণে রাজধানীতে অনেক সড়কে ভেঙে পড়েছে গাছ, ফলে ব্যাহত হয় যান চলাচল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মূল সড়ক ছাড়া অনেক অলিতে গলিতেও জমেছে পানি। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর কাজীপাড়া থেকে যোগ দিচ্ছেন আলামিন হক অহন। অহন, বৃষ্টিতে ভোগান্তি নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, আপনি কি দেখছেন সরেজমিনে? এবং আরেকটি বিষয় জানতে চাই যে রাজধানীতে বৃষ্টি হলেই জলাবদ্ধতার পাশাপাশি প্রচুর যানজট হয়, কেমন যানজট দেখছেন বা রাস্তাঘাটে গাড়ি কেমন দেখছেন? জলাবদ্ধতা রয়েছে, আপনি যেমনটি বলছিলেন, জলাবদ্ধতা যখন শুরু হয় যানজট তো তৈরি হয়। বিশেষ করে যখন সিএনজি গুলো বিকল হয়ে মাঝপথে দাঁড়িয়ে যায় তখন যানজট তৈরি হয়। শুধু সিএনজি নয়, আমাদের রাজধানীতে, আমি সেই দৃশ্য দেখাতে চাই, যদি সরাসরি দেখাতে পারি ভালো হয়। রাজধানীতে একেবারে ফিটনেস নেই এমন গাড়ির সংখ্যা কিন্তু কম নয়। সেগুলো একটু পানি যদি ঢুকে যায় ইঞ্জিনে, তাহলে সেই যানগুলো বিকল হয়ে মাঝ পথে দাঁড়িয়ে যায়, যে কারণেই জলাবদ্ধতার সঙ্গে যানজটের একটা সম্পর্ক রয়েছে। রাজধানীতে সকাল থেকে 143 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে। আমি যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি সেইখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখছেন যে গাড়িগুলো একেবারেই সামনের দিকে অবস্থা আরও খারাপ, ডুবুডুবু অবস্থায় যাচ্ছিল। এবং এই এলাকার মানুষজন যারা পায়ে হেঁটে যাতায়াত করার চেষ্টা করছিলেন তারা কিন্তু পারছিলেন না। বিশেষ করে এই সড়কগুলোও কিন্তু নিরাপদ নয়, ম্যানহোল থাকে, ঢাকনা খোলা থাকে, পড়ে যাওয়ার শঙ্কা থাকে, যে কারণেই তাদের দুর্ভোগ বেশ চরমে। তবে কয়েকজন বলছিলেন যে গরম গেল কিছুদিন আগে, সেই গরম থেকে, সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। যেহেতু ঘূর্ণিঝড় রিমাল এখনো বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করেনি, সারা বাংলাদেশে বৃষ্টিপাত ঝরছে, এই বৃষ্টিপাত আরও ঝরবে আবহাওয়া অফিস বলছে। এবং যে কারণেই এই সড়কগুলো যে জলাবদ্ধতা তৈরি হয় সে বিষয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিশেষ ব্যবস্থা নেবেন, এমনটিই কিন্তু সাধারণ মানুষের দাবি। যদিও এই দাবি দীর্ঘদিনের, রাজধানীতে জলাবদ্ধতা তৈরি হলেই এমন দাবি করতে আমরা দেখি, কিন্তু নগর কর্তৃপক্ষ যারা রয়েছেন সেই দাবিতে নিশ্চয়ই তারা হয়তো কর্ণপাত করেন কিংবা অধিকাংশ সময় করেন না, যে কারণে জলাবদ্ধতা। আপনি কাজীপাড়ায় আছেন, সার্বিক যে ঢাকার রাজধানীর অন্যান্য জায়গায় জলাবদ্ধতার কি অবস্থা একটু ছোট করে যদি বলতেন। অন্য জায়গাও কিন্তু একই অবস্থায় এমন জলাবদ্ধতা সবখানেই তৈরি হচ্ছে। যে জায়গাগুলোতে বৃষ্টি হলে জলাবদ্ধতা হয় সেইগুলো যে পরিত্রাণ মুক্তি সেই ধরনের কোনো নগর কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা দেখে না, যে কারণে সেখানেও কিন্তু একই রকম জলাবদ্ধতা থেকেই যায়। আপনি জেনে থাকবেন রাজধানীতে আজকে 143 মিলিমিটার বৃষ্টিতে যখন এই অবস্থা হয়ে যায়, আপনি নিশ্চয়ই জানবেন যে নগর কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের দাবি তখন থাকে আরো যদি বেশি বৃষ্টিপাত হয় তখন এই রাজধানীর সড়কগুলোর অবস্থা। নিশ্চয়ই ভোগান্তির দৃশ্য আসলে চিরচেনা। আপনি ও বৃষ্টি থেকে বেঁচে থাকবেন, ঠান্ডা লাগাবেন না। অনেক ধন্যবাদ এখন আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। স্মার্ট বাংলাদেশ করতে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারত্ব চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে বিনিয়োগের বাড়ানোর আহ্বান জানিয়ে উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা ও রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন।
গণভবনে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্টিভেন কোবোস ও প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর অতুল কেশব সহ যোগ দেন অন্য ব্যবসায়ীরা। বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এজন্য সর্বোচ্চ সুবিধা দেয়া হবে বলে আশ্বস্ত করেন। এখন শুধু আঞ্চলিক নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করাও আমাদের লক্ষ্য। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আমাদের রপ্তানির বৃহত্তম একক দেশীয় গন্তব্য, সরাসরি বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস এবং জ্ঞান ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। আশা করি আগামী দিনে এই অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়বে। Economic and commercial relations. স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আহ্বান জানান সরকার প্রধান। We aspire to become a smart nation. 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় অংশীদার হিসেবে পাশে থাকুন। আমরা একটি স্মার্ট নেশন হয়ে ওঠার আকাঙ্ক্ষা পোষণ করি। এখানে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং আমাদের রপ্তানি ভিত্তি সম্প্রসারণে আপনাদের সমর্থন প্রয়োজন। যুক্তরাষ্ট্রকে রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য উল্লেখ করে অর্থনৈতিক সম্পৃক্ততা আরও বাড়ানোর প্রত্যাশা তুলে ধরেন শেখ হাসিনা। The United States would become our long-term partner. সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। Many vibrant and high potential sectors. বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী যুক্তরাষ্ট্র। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির কারণে তৃতীয় ধাপে নির্বাচনে 19 উপজেলায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান। তৃতীয় ধাপে 29 মে 109টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে 19টি স্থগিত হওয়ায় এখন ভোট হবে 90 উপজেলায়। সচিব আরও বলেন, ঘূর্ণিঝড়ের কারণে অনেক জায়গা পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় বিদ্যুৎ নেই এবং যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে। এ কারণে ওইসব জায়গায় নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। স্থগিত হওয়া 19 উপজেলার নির্বাচনের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। যে সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা। বিকেলে রাজধানীর আগারগাঁয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকে এই প্রস্তাব দেন তারা। বৈঠক শেষে সালমান এফ রহমান বলেন, শেয়ার বাজার স্থিতিশীল করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে অর্থনীতি আরও স্থিতিশীল হবে। সোমবার বিকেলে বিনিয়োগ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। অংশ নেন বোয়িং, এক্সিলারেট, অ্যামাজন, মেটা, ভিসা কার্ড সহ বড় বড় কোম্পানির প্রতিনিধি। বৈঠকে বিমান বিক্রির প্রস্তাব পর্যালোচনার অনুরোধ জানায় বোয়িং। বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস নির্মাণে আগ্রহ দেখায় অ্যামাজন। মেট্রো রেল, সড়কের টোল সহ বিভিন্ন খাতে কার্ড ভিত্তিক লেনদেনে বিনিয়োগ বাড়ানোর কথা জানান মার্কিনিরা। এছাড়া মুনাফা প্রত্যাবাসন সহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। দুটো যে আমাদের সমস্যাটা হচ্ছে, একটা টাকা ডিভ্যালুয়েশনটা হয়ে গেছে, আর একটা আপনার অনেক জায়গা পেমেন্ট ডিলে হয়েছে, ডলারের কারণে পেমেন্ট ডিলে হয়েছে। তো সেগুলি সম্বন্ধে আমি বলেছি কি ইনশাল্লাহ ওটা ঠিক হয়ে যাবে। সালমান এফ রহমান বলেন, ব্যাংক খাতের সংস্কারে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। শেয়ার বাজারের দুর্বলতা দূর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। সুধার ও ডলারের দর বৃদ্ধির ফলে অর্থনীতি স্থিতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি। ফান্ডামেন্টালস ভালো, দাম কমেছে, যেহেতু কোনো ইনস্টিটিউশনাল আপনার ইনস্টিটিউশনগুলি নাই যারা গিয়ে এখন মার্কেটে সাপোর্ট দেয়, তো রিটেল ইনভেস্টাররা তখন প্যানিক করে, তো ওটার জন্য আরও কমে। তো এটা নিয়ে এখন আমরা বলেছি যে কিভাবে পুঁজিবাজারে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সটাকে আমরা নিয়ে আসতে পারি, আরও বাড়াইতে পারি, সেটা নিয়েও কাজ হচ্ছে। শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়ন নিশ্চিতে বন্ড বাজার শক্তিশালী করা হচ্ছে বলেও জানান সালমান এফ রহমান।
রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক এবং সামরিক দুই ক্ষেত্রেই বাংলাদেশের ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে রাজেন্দ্রপুর সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথমবার অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক পিস অপারেশন সম্মেলন আয়োজন নিঃসন্দেহে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য এক স্বীকৃতি। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং সফলতার চিত্র তুলে ধরেন। 4 দিনের সম্মেলনে এএপিটিসির শান্তিরক্ষী অপারেশন, প্রশিক্ষণ এবং গবেষণার সাথে জড়িত নীতি নির্ধারক, গবেষক, প্রশিক্ষকরা অংশ নিয়েছেন। এই সংগঠনে বর্তমানে 24টি সদস্য রাষ্ট্র এবং 2টি পর্যবেক্ষক দেশ রয়েছে। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।